হুয়া হিনের দ্বিতীয় পর্ব শুরু করছি। গত পর্বে হুয়াইন শহরের মধ্যভাগে অনেকগুলো অ্যাট্রাকশন দেখিয়েছি। আজ চলেছি হুয়াইনের একটু আউটস্কার্টসে। এখানে আমার একটা বিজনেস মিটিং আছে, তাই এই বিলাসবহুল রিসর্টে আমার থাকার জায়গা। হোটেলের নাম কারাপেস, কিন্তু আমার মনে হচ্ছে হোটেলের নামটা কারাগার হলে ভালো হতো। দেখুন লেআউটটা, দেখুন হোটেলের অসংখ্য কয়েদিকে জ্যাম করে রাখা হয়েছে। হোটেলটা স্পেস পায়নি, সামনের দিকটা চেপে গেছে। এই একটা বাগিজ আছে, একটু চড়ার ইচ্ছে আছে। খাওয়া দাওয়া বিচ, তো হোটেলের প্রি শাটল বাগিজ আছে, সেই বাগিজে করে এখন চলেছি বিচে। হেঁটেও যাওয়া যায়, তবে থাইল্যান্ডের আর অনেক শহরের মতো এখানেও আছে কন্ডো কনসেপ্ট, যেখানে অনেক ট্যুরিস্ট মাসের পর মাস কাটিয়ে যান। আর এই রিসর্টের মধ্যেও কন্ডো রয়েছে, যেগুলো লং টার্মে ভাড়া দেওয়া হয়। Is this the beach club? Okay. You have buggy service to the hotel like that? And what is the name of this beach? খাওতাও। হেঁটে এলে হচ্ছে আগে আসতাম, আমি হনন করে হাঁটি। ভোরবেলা উঠে দেখছি দিগন্তে মেঘ। ভেবেছিলাম সানরাইজটা নেব, তখন 5টা 5:30 বাজে। দেখছি মেঘে ঢাকা, আবার এখন দেখছি কড়কড়ে রোদ্দুর উঠেছে। ওয়েদার প্রেডিক্ট করা এই সময়টা ভেরি ডিফিকাল্ট। থ্যাংক ইউ। তো যেটা জানা গেল, এটার নাম হচ্ছে খাওতাও বিচ। সাজানো গোছানো হোটেল যেরকম হয়, সুইমিং পুল, হাবি জাবি, এটা ওটা সব কিছুই আছে। এনিওয়ে, বিচে এখন ভাটা। ওইদিকে একটা বুদ্ধের মন্দির দেখতে পাচ্ছি, তাও সকালবেলা যাবে। একটু লম্বাটে জায়গাটা, এত খরচা করে যখন ক্লাবই বানালি, প্রান্টেসটা পাইনি। যাই হোক, এখন সবাই ঘরে ঘুমোচ্ছে। বিচ ক্লাব বলে কথা, তো চেয়েছিলাম সিম্পলি আইস টি উইথ লেমন। এইরকম একটা চেহারা এসছে, দেখতে সুন্দর, ছবিতে ভাল লাগছে, আর কি চাই। এটার দাম 300 টাকা। তো আমার এখন 1 ঘন্টা বসার আছে। এখন 3:30 বাজে, 4:30 নাগাদ বেরোবো। এখন এসছি ওয়াহিনের একটা শপিং সেন্টার বলতে পারেন। এটার নাম হচ্ছে সিয়াম ভেনেজিয়া। সিয়ামও আছে, ভেনিসও আছে, দুটোই আছে। ভেনিস হলে কী হবে, এখানে দেখতে পাচ্ছি আমাদের গণেশ বাবাজিকে। বুঝতেই পাচ্ছেন ইন্ডিয়ান কালচারের সঙ্গে এদের একটু মিল আছে। প্লাস ভেনিসের আর্কিটেকচারও রয়েছে, দেখা যাক ভেতরে কী আছে। ভেনিসের মাস্কও আছে। Do you want yellow American? ও এখন লো ট্যুরিস্ট সিজন বলে ট্যুরিস্ট খুব কম। শপিং মল মানে বুঝতে পারছেন, শপিংয়ের এইসব বেশি আছে। ইটালিয়ান শপিং, তবে সাজানো আছে। ভেনিসের কানালও করা আছে, টয় ট্রেন, হাবি, এই সব কিছু ভাববে। তবে লোকজন নেই, আর সূর্য প্রায় নেই বলা যায়, নেবু নেবু সূর্য। তো সেই হিসেবে ঘুরতে অসুবিধা হচ্ছে না, ভেতরটা এয়ার কন্ডিশন। অ্যাকচুয়ালি এটা হুয়াহিন আর চাম বলে আর একটা সিটি আছে, এটা তার মাঝামাঝি। চামও বিচ এরিয়া, কোনো টুরিস্ট নেই প্র্যাকটিক্যালি বিশাখায়। ঘুরতে ভালোই লাগছে। আমি এটা আসলে নতুন তৈরি হয়েছে। এরকম একটা লিসি ব্রিজও তৈরি হয়েছে এখানে, স্যান্তরিনি বলে। তো সবই মেনলি শপিং এবং ডাইনিং এরিয়া, জাস্ট একটা রূপ দেওয়া হয়। এখন সারা পৃথিবীতে এই জিনিসটা আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকও আছে।
ছোটোখাটো পার্কও করা আছে। অ্যাকচুয়ালি যা বুঝতে পারছি হুয়াহিন একটা রেসিডেন্সিয়াল জায়গা হয়ে গেছে, এক্সপ্যাটদের রেসিডেন্সিয়াল জায়গা। দু এক পিস করে আসছে না এবার সন্ধ্যের সময়, দু এক পিস করে লোক হবে। তো এটা হচ্ছে অমলেট উইথ রাইস। এটা একটা অল টাইম খাবার, এটা আমি আর কোথাও খাইনি, এখানেই থাইল্যান্ডেই খেয়েছি আর দেখেছি রাদার। এই রাইস আর এই অমলেটটা কিন্তু ফ্লাফি, এটা ডুবো তেলে ভাজা হবে, আর কিচ্ছু নেই কিন্তু, অনলি অমলেট আর রাইস, আর একটু সস দিয়ে দিয়েছে। এটা ব্রেকফাস্টেও খায়, লাঞ্চেও খায়, এটা মেনলি ব্রেকফাস্ট আর লাঞ্চেই খায় আমি দেখেছি লোকেরা। তো এটা বাজারের দাম হচ্ছে 30-40 ভাট, এখানে যেহেতু এটা শপিং মল এখানে দাম 100 ভাট। আর একটা জিনিস হচ্ছে এদের ভাতগুলো কিন্তু আমাদের মতো ঝরঝরে হয় না, একটু আঠালো হয়। এটা জেসমিন রাইস, একটু আঠালো হয় যাতে কাঠি দিয়েও খেতে পারে, দেন আঠালো ট্যাপ করে কাঠি দিয়ে তুলে নেওয়া যাবে। মানে এরা সবাই আমরা যেটাকে বলি আতপ চালের ভাত, এই আতপ চালেরই ভাত খায়, সেদ্ধ চালের ভাত এরা খায় না। আর একটা জিনিস হচ্ছে এদের অমলেটটা বেশ মোটা, এটাকে কর্নফ্লাওয়ার দেয় অমলেটে, তাই জন্যে প্লাফিও হয়, একটু বেশ ভাজা ভাজা হয় আর কি। এবং এই একটা কেলে একদম চুকি, পেট ভর্তি। এখন আমি এসেছি হুয়াহিনের সবচেয়ে বড় শপিং মল ব্লু পোর্টে। কোনো দেশকে যদি জানতে হয় তাহলে শপিং মলে অবশ্যই আসতে হবে, কারণ সবচেয়ে বেশি হাসি মুখ এখানেই দেখতে পাওয়া যায়। আর থাইল্যান্ডের লোকেরা এবং এখানে আসা ট্যুরিস্টরা সবাই থাইল্যান্ডে শপিং করতে পছন্দ করেন। আর এদের লাইফস্টাইল দেখে আমরা অর্থনৈতিক অবস্থারও একটা হদিশ পাই। তবে এই শপিং মলে সব কিছুর দামই আমার খুব রিজনেবল মনে হয়েছে। তবে আমি নাইট মার্কেট বা স্ট্রিট মার্কেট থেকে কিনতে পছন্দ করি। চলুন এবার যাব এরম একটা নাইট মার্কেট যার নাম ট্যামারিন নাইট মার্কেট। কেনাকাটা বা খাওয়া দাওয়ার জন্য শপিং মল ছাড়াও আর একটা জায়গা থাইল্যান্ডে খুব পপুলার এবং সস্তাও বটে, সেটা হলো নাইট মার্কেট। আমি এখন এসেছি ট্যামারিন নাইট মার্কেটে। সন্ধ্যের সময় যখন আর সব অ্যাট্রাকশান বন্ধ হয়ে যায় তখন এই নাইট মার্কেটগুলো ট্যুরিস্ট আর লোকালদের কাছে খুবই আকর্ষক। এগুলো ওপেন এয়ার থাকার জন্য একটা খোলামেলা অ্যাটমসফিয়ার পাওয়া যায়, আর এখানে একটা লাইভ কুকিং দেখতে পাওয়া যায়, যাতে কি খাবো না খাবো সেটা ডিসাইড করা অনেক সহজ হয়ে যায়। সারা বিশ্বের ট্যুরিস্ট এখানে আসেন, তাই প্রত্যেকের পছন্দ মতো ডিশগুলো এখানে পাওয়া যায়। আর যারা আমার মতো ছবি তুলতে ভালোবাসেন তাদের এখানে প্রথম কাজ হলো ছবি তোলা। একটু শপিংয়েরও অপশান আছে, বেশ বাজেট ফ্রেন্ডলি। নাচ গানের আসরও বসে এই খোলামেলা মাঠের মধ্যে। হার্ড বা সফট ড্রিঙ্কস আর খাওয়া দাওয়ার সাথে সারা সন্ধ্যেটা কাটিয়ে দেওয়া যায় এই নাইট মার্কেটে। ফ্ল্যাট নুডলস, এটাই হচ্ছে একমাত্র জিনিস। রাইস নুডলসই, এটা রাইস নুডলস ব্যাপার। এটা মোস্ট কমন পার্ড সি ইউ মানে হচ্ছে ফ্রাইড উইথ সয় সস। সিম্পল কথা, সয় সস দিয়েছে, ভেজে দিয়েছে। এরপর নামপিক পা দেবে, চিলি ফ্লেক্স দেবে, বা সপা সপ লেবু দিয়েছে। এখন আমি থাইল্যান্ডের আনাচে কাছে আনাচে ঘুরেছি। এটা ওরা 70 নিল, পার্সুইউ আমি 40-এও খেয়েছি, 50-এও খেয়েছি। এটা যদি আপনি এখানকার লোকাল রেস্টুরেন্টে খান 40 থেকে 50। তবে পার্সুইউ খেলে নামপ্রিক প্লা, চিনি এবং লঙ্কা গুঁড়ো এই তিনটে মেশাতে কিন্তু ভুলবেন না, আর লেবু। ওয়াইনে এসে গ্র্যাব চড়া হয়নি, ওই গ্র্যাব পেয়েছি, এক স্কুটি পেয়েছি একটা, 2 কিলোমিটার রাস্তা সব করে চলে যাবে।
থাইল্যান্ডের অন্যান্য শহরের মতো হুয়াইনেও পাবেন এক ওয়াকিং স্ট্রিট। সারাদিন খোলা থাকলেও এর কদর সন্ধ্যের পর, কারণ এটা নাইট লাইফ এরিয়া। তবে এটা মূলত অ্যাডাল্ট এন্টারটেনমেন্টের জন্য, আর পুরুষ ক্রেতা আর নারী বিক্রেতাদের সংখ্যাই এখানে বেশি। আমি যেখানে এসেছি এই জায়গাটাকে বলা হয় সয় ভিন্তা ভাট। এখানে লোকাল বিয়ার, ওয়াইন অ্যান্ড ডাইন প্রচুর পাওয়া যাবে। ডান্স বারও আছে। সয় মানে গলি, আর এর আশেপাশেও এরম অনেক গলি আছে যেখানে বিভিন্ন ধরনের বার, লাউঞ্জ, ডান্স ক্লাব, ডিস্কো এগুলো পাওয়া যাবে। আর নাইট মার্কেটও আছে। সকালে ব্রেকফাস্টের ব্যবস্থা আমাদের রিসর্টের মধ্যেই। ব্রেকফাস্ট মূলত কন্টিনেন্টাল হলো, এখানে অনেকগুলো থাই অপশান আছে, তাই এগুলো ট্রাই করব। এটা হলো জেসমিন রাইস, এটা হলো রেড কারি। এই রেড কারিটা কিন্তু পুরোপুরি ভেজ কারি, এর পাশে মাংস টাংস রাখা আছে, কেউ অ্যাড করতে পারে। কিন্তু এটা আলু, মানে আমার যতদূর মনে হচ্ছে রাঙালু, পাইনঅ্যাপল, আর এদের একরকম ওল হয়। এটা হচ্ছে সেই বিখ্যাত নামপিকলা, যেটা না থাকলে অনেক কিছুই চলে না। তো এই হচ্ছে পৃথিবী বিখ্যাত কারি, রেড কারি। তবে রেড কারি আমি সব জায়গায় দেখছি এখন ভেজিটেরিয়ানই বানাচ্ছে, আর রেড কারির মধ্যে পাইনঅ্যাপলটা এসে গেছে। তো এই কচুটাকে বলা হয় তারো, থাইরা কি বলে ঠিক মনে করতে পারছি না। ইংরেজিতে এটার নাম হচ্ছে তারো। এটা অসাধারণ খেতে, অসাধারণ। আর একটা জিনিস, ওরা ভাতের সঙ্গে আমাদের মতো মাখিয়ে খায় না, ভাতটা আলাদা খায়, স্যুপটা আলাদা খায়, ওই টারোটা আলাদা খায়। এটা বাড়িতে তৈরি করা খুবই সহজ, আমি প্রায় করি। এটার জন্য লাগবে নারকেলের দুধ, আর অ্যামাজন থেকে একটা রেড কারি পেস্ট আনাবেন। সর্বশেষ পদ, ফ্রুট স্যালাড উইথ কোকোনাট ক্রিম বা সুইট ক্রিম। এটা ফ্রুট স্যালাডের ওপর ছড়িয়ে দিয়ে খেতে ভালো লাগবে খুব। কোকোনাট ছাড়া এদের জীবন চলে না। ব্রেকফাস্ট শেষ করে আবার বেরিয়ে পড়েছি বিচের উদ্দেশ্যে। বিচে আমি গতকাল দেখিয়েছিলাম, দূরে দেখা যাচ্ছিল সেই ফিশিং ভিলেজ। তো আমার গন্তব্য এখন এই ফিশিং ভিলেজ। ভালো লাগছে ঝাউ গাছের তলা দিয়ে দেখে। শুধু ঝাউ না, অনেক রকমের গাছ আছে। জল টলটলে জল একদম। আমাদের মাছও ঘোরাফেরা করছে ছোট ছোট। এসে গেছে সেই বুদ্ধা মন্দিরের কাছে, বুদ্ধা বিচ। যদিও সূর্য একটু জাঁকিয়ে বসেছে, কিন্তু এই ফিশিং ভিলেজ ছাড়া যাবে না। এটা একটা আমার ফেভারিট জায়গা। তো এই ফিশিং ভিলেজ সম্বন্ধে একটা কথা বলবো, এটা আপনারা অনেকেই জানেন হয়তো। পৃথিবীর বিখ্যাত জায়গাগুলো আগে ফিশিং ভিলেজই ছিল। যেরকম একটা সাউথ ইস্ট এশিয়ার আমি বলবো পুকেট, পাতায়া, ইভেন ব্যাংককও একটা ফিশিং ভিলেজ ছিল। সব এসে গেছে, মাছ সকালবেলা সবাই এসে গেছেন, আবার দুপুরের দিকে বেরোবেন। এখন খাওয়া দাওয়া, ঘুম টুম দেবেন। বিভিন্ন রকমের পাখির ডাক দেখা যাচ্ছে। পাহাড়, জঙ্গল, অচেনা রাস্তা থেকে চেনা রাস্তায় পড়ে গেছি। এটার একটা নিশ্চয়ই কোনো জায়গা আছে ঢোকার, এবং প্রবাবলি যেটা দিয়ে যাচ্ছে এটাই। আমার এইসব জায়গা ভীষণ ভালো লাগে, ব্যাপক ভালো লাগে। টুরিস্টদের ছকের চেয়ে বাইরে, আর এইসব জায়গায় খেতেও ব্যাপক লাগে। যদিও আমার হোটেলে ফ্রি ব্রেকফাস্ট আছে। প্রথম কথা হচ্ছে যে এদের বোঝানো যে কি খাবো আমি। একদম পাতিগ্রাম। তো টেম্পলে যাওয়ার রাস্তা একটু আলাদা, একটু ঘুরে। তো আমি ভগবানকে দূর থেকেই আজকে প্রণাম জানাই, কারণ আমার গ্রুপ ওয়েট করবে। ভারী সুন্দর পিকচার্স কি জায়গা, কোনো কথা হবে না। যে হাতে টাইমটা বেশি নেই, কারণ আমি কষ্ট করে গেলাম, তারপরে দেখলাম যে 8:30 বেজে গেছে, তখন হুড়মুড় করে দৌড়তে হবে। ওয়াইনের মেন বিচ থেকে এটা কিন্তু প্রায় 12 কিলোমিটার দূরে। কিন্তু দেখুন পুরো বিচ রিসর্ট সব গড়ে উঠছে এবং বেশ সাজানো গোজানো।
এখানেও একটা ভালো রিসর্ট হয়েছে, সিঁড়ি করা আছে ভালো করে। এখানটায় জল একটু গভীর আছে, আমার মনে হচ্ছে ওই জায়গাটা জলটা কম আছে। আর কিছুই না, আমার প্যান্টটা ভিজবে না, ভিজলেও কোনো অসুবিধে নেই, চেঞ্জ করে নেবো। কিন্তু এই জায়গাটা দিয়ে হাঁটতে খুব ভালো লাগে, বেশ শক্ত বালি। দেখা যাক কতটা যেতে পারি। মোটামুটি 2,5-3 হাজারের ধাক্কা। লাঞ্চও আছে সঙ্গে ফ্রি। টিকিট এক এক রকম, কোনটা 1100 হাট, কোনটা 1300 হাট। মোটামুটি সারাদিনেরই চক্কর। টাওয়েল ফ্রি, অনেক কিছু রয়েছে, মালপত্রের কোনো অভাব। সারাদিন কেটে যাবে। প্রথমেই হচ্ছে এই সার্ফ, এটা সমুদ্রে করার জিনিস, আর্টিফিশিয়াল একটা ইয়ে দেওয়া হয়েছে, সঙ্গে লোক আছে ধরার জন্যে, কোনো অসুবিধা নেই। এবার এক এক করে সব যাবে। এটা আর একটু বাচ্চাদের জন্যে জলে একটু বোটিং করার জন্য, ওই যে জলটা পাশ দিয়ে যাচ্ছে, ওটা ওপরে চলে যাবে, ওপর থেকে সব উঠে চা করে নামবে নিচে। ছোটোখাটো ওয়েভের পুলও রয়েছে। এটাই ঘোরার জন্যে ক্লো আছে, টিউবে করে উঠে ঘুরতে হবে। বেশিরভাগ ওয়াটার স্লাইড কনসেপ্টটা একই, কোনোটা একটু উঁচু থেকে, কোনোটা একটু নিচু থেকে, কোনোটা বিগিনারদের জন্য। এখানে ঢুকলে দুরকম, একটা লকার এরিয়ে আর একটা লাঞ্চের টিকিট। রাইড সব ফ্রি, যে কোনো রাইডই করতে পারেন। এটা জল নিয়ে কত রকম জলকেলি করা যায় তার যেটা রয়েছে। যাদের সাহস একটু কম তারা এইভাবে ঘুরতে পারেন, বা বাচ্চাদের কিছু না, একটু চান করা আর কি, ঘুরে ঘুরে চান করা। আইয়ো ড্রাও করে নি, এই যে ফেলে এসছে, এসে গেছে। হোটেলও আছে এখানে থাকার জন্যে। এটা হলো একটা সেলফি তোলার জায়গা, আমি সেলফি তুলে ফেলেছি। একটা তোয়ালে দিয়েছে ফ্রি, কিন্তু ওটা ফেরত দিয়ে দিতে হবে যাওয়ার সময়, যেটা আমার কোনো কাজে লাগেনি। পুরো ওয়াটার পার্ক আর জঙ্গল, সবাই বিভিন্ন রকম অ্যাক্টিভিটিতে ব্যস্ত আছেন। সার্ফিং জোন দেখিয়ে দিচ্ছে কীভাবে সার্ফিং করতে হবে। এটা একটা ট্রেনিং বলতে পারেন। চলে যাচ্ছে ধারের দিকে। আর এবারের হুয়া হিন ভ্রমণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। থাইল্যান্ডে ট্রেনে চড়ার সুযোগ খুব একটা পাওয়া যায় না, কারণ এখানে রাস্তা বা হাইওয়ে খুবই সুন্দর, আর বাস বা গাড়ির ব্যবস্থাও খুবই ভালো। ট্রেনের টিকিট পাওয়াও বেশ দুষ্কর, কিন্তু আমি প্রায় 10 বছর আগে এই হুয়াইনে এসেছিলাম ট্রেনে করে। হুয়াইন তখন একটা ছোট্ট ঝুম স্টেশন ছিল, এখন বেশ বড় স্টেশন। ট্রেন এসে গেছে, জানলার ধারে একটা সিট পেয়েছি। 200 কিলোমিটার রাস্তা, ব্যাংকক পৌঁছতে 3.5 ঘন্টা লেগে যাবে। আমাদের মতোই হকাররা বিভিন্ন খাদ্য সামগ্রী বিক্রি করছেন। জানলা দিয়ে পাহাড়ি সমুদ্রের রূপ দেখতে দেখতে পৌঁছে যাব ব্যাংককে, আর আমাদের হুয়া হিনের ভ্রমণ এখানেই শেষ হবে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্ট দেবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা টিপে দিলে আগামী ভিডিওগুলো পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে। ভালো থাকবেন আর ঘুরে বেড়াবেন।